ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আসলে অনেকদিন পরে আসলাম, তো এই জন্য আমি খুবই সরি। মাঝখানে কয়েকটা দিন আমার ল্যাপটপটা খারাপ ছিল, যে কারণে আসলে এটা একটা না আসার কারণ। তো যাই হোক, অনেক ব্যস্ততা যাচ্ছে। অনেকদিন পরে আসার জন্য এক্সট্রিমলি সরি। তো শুরুতেই যদি আজকে তোমাদেরকে বলি কি পড়াবো সেই দিকে যদি আমি যাই, তো তাহলে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। হয়তোবা চিন্তা হতে পারে এটা আবার কিসের ছবি, বা একটা টানেল বা কোনো কিছুর ছবি হয়তোবা হতে পারে, বা এরকম। তো এটা আসলে একটা ড্রেনেজ গ্যালারির ছবি। তো ড্রেনেজ গ্যালারি জিনিসটা কি? তো ছবিটা দেখে রাখো, পরবর্তীতে এখানে আবার আসবো। তো আমাদের আজকের যে টপিকটা, আমরা আগামী 3 দিন আমি 3টা লেকচার হয়তোবা এরকম রেকর্ড করে আপলোড দিব, গ্র্যাভিটি ড্যাম নিয়ে কথা বলবো। তো প্রথম দিন আজকে যেটা করব সেটা আসলে গ্র্যাভিটি ড্যাম কি সেটা সামনে, সেটা নিয়ে তোমাদের সামনে একটু কিছু বলবো। আর গ্র্যাভিটি ড্যামে কি কি ফোর্স আসতে পারে, কি কি ফোর্স, এক্সটার্নাল ফোর্স এখানে আসতে পারে, বা কনসিডার করতে হবে আমাদের ডিজাইনের সময়, সেটা আমরা দেখব। আর এরপরে আমরা গ্র্যাভিটি ড্যাম কিভাবে ফেইল হইতে পারে, তো ফেইলর তো আটকাতে হবে, সেই শর্তগুলো মেইনটেইন করতে হবে আমাদেরকে, ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো সেই ব্যাপারটাও আমরা দেখব। তো গ্র্যাভিটি ড্যাম শুরুতেই, আর এরপরে যেটা দেখবো আমরা আসলে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। তো সবার প্রথমে গ্র্যাভিটি ড্যাম কি সেটা একটু দেখো। তো চ্যাপ্টারটা, এটা হলো চ্যাপ্টার 19, ডিজাইন কনস্ট্রাকশন অফ গ্র্যাভিটি ড্যাম। এখানে কিছু ডেফিনিশন বলা আছে বা এরকম কিছু বলা আছে। তো ডেফিনিশনে যদি তোমাদেরকে কিছু বলি, আসলে ডেফিনিশন বা এরকম কোনো রিজেক্ট কোনো ডেফিনিশন এখানে নাই। তো এটা কিছুই না, একটা ড্যাম এটা কি করবে, পানিকে আটকায় রাখবে। যেমন এটা পাহাড়ি অঞ্চলেই মেইনলি হয়। পাহাড়ি অঞ্চলে যেসব নদী থাকে বা এরকম তোমার ক্যাচমেন্ট থাকে, তো সেখানে একটা অবস্টাকল দেওয়া হয়। সাপোজ এটা পাহাড়ি এলাকা বা এরকম কিছু, এখানে এসে একটু সরু হয়ে আসছে, কথার কথা, তো এখানে আমি একটা ড্যাম দিয়ে দিলাম। ধরো এখানে একটা ড্যাম দিয়ে দিলাম, যাতে কি হয়, এই ড্যামটা দেওয়ার কারণে যাতে আমার এইদিকে আমি পানি জমা করে রাখতে পারি। এটাই হলো আসলে ড্যাম দেওয়ার সুবিধা, পানি ধরে রাখার জন্য, যাতে এই পানিটা আমি শুষ্ক মৌসুমে আবার কি করতে পারি, কাজে লাগাতে পারি ফসল ফলানোর জন্য। তো এখানে অনেক কিছু বলা আছে। তো গ্র্যাভিটি ড্যাম, এই ড্যামগুলো সাধারণত আসলে একটু একদম সোজা বা স্ট্রেট অ্যালাইনমেন্ট থাকে, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এরকম এরকম একদম স্ট্রেট থাকতে পারে, অথবা কিছুটা কার্ভেচার থাকতে পারে, একটু কার্ভেচার থাকতে পারে, ম্যাক্সিমাম এই ধরনের কার্ভেচার থাকতে পারে। তো এখানে এটাই বলা আছে। এরপরে দেখো গ্র্যাভিটি ড্যাম এটাকে কেন বলা হচ্ছে। গ্র্যাভিটি ড্যাম বলার কারণটা হলো এটার যে ওজন থাকবে, গ্র্যাভিটি ড্যাম মেইনলি কনক্রিট বা মেসোনারিতে এটা দিয়ে তৈরি হয়। তো এখানে রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় না বললেই চলে। বেজমেন্টে আহ, কিছুটা হয়তো বা তোমার এই রিইনফোর্সমেন্ট ইউজ করা হতে পারে, সেটা খুবই নগণ্য, বা যাই হোক, তো এটা খুবই কম। এটা রিইনফোর্সমেন্ট ইউজ করা হয় না বললেই চলে, খুব কম। তো এই গ্র্যাভিটি ড্যাম গুলো সাধারণত একটু বড় সাইজের হবে, বা ওয়েট এত বেশি হবে যে পানি যে ধরে রাখবে। সাপোজ এখানে দেখো, এটা একটা ড্যাম। এই ড্যামটা এই দিক থেকে আপ স্ট্রিমে অনেক পানি, এটা তো ডাউন স্ট্রিম। তো আপ স্ট্রিমে অনেক পানি, এই পানিটা তো ধাক্কা দিবে, তাই না, ড্যামটাকে। তো এর এতটা ওজন থাকবে যে এই পানির ধাক্কাতে, বা এই পানির যে স্ট্যাটিক প্রেসার আছে, অথবা হাইড্রোডাইনামিক যে প্রেসার থাকতে পারে একটু গতিশীল অবস্থায় থাকলে, যেমন আর্থকোয়েক হলে বা এরকম হলে একটু এই পানিটা গতি নিয়ে একটু আঘাত করতে পারে, অথবা ওয়েভ অ্যাকশন থাকতে পারে যে দূর থেকে ঢেউ এসে এই ড্যামটাকে কেউ আঘাত করতে পারে। তো এই সমস্ত ফোর্স রেজিস্ট করতে পারবে কে? এটা হলো এই ড্যামটা যেটা আছে তার ওয়েট নিজে। এই ওয়েট ছাড়া আর কোনো রেজিস্টিং ফোর্স এখানে আসলে নাই বললেই চলে। তো গ্র্যাভিটি ব্যাপারটা বোঝা যাচ্ছে তো, যে ওজনের ব্যাপার, একটু বেশি ওজন, এই ধরনের স্ট্রাকচারকে বলা হয় গ্র্যাভিটি ড্যাম। এটা তোমরা আগে হয়তো বা কিছুটা হলেও জেনে আসছো। তো টিপিক্যাল ক্রস সেকশন আসলে কেমন হয়? টিপিক্যাল ক্রস সেকশনটা এই যে এখানে দেওয়া আছে, এইরকমই হয়। তো এই টাইপের হতে পারে, বা আরেকটু অন্য সেকশন হতে পারে। তো এখানে বলা আছে যে সামনে যেটা থাকে, এই যে সামনে এটা একদম স্ট্রেট থাকতে পারে, এখানে সামান্য একটু কার্ভেচার থাকতে পারে। দেখো এই যে এই কার্ভেচারটা থাকতে পারে, এটাকে স্ল্যান্টিং পোরশন বলা হয়। এটা তো স্ট্রেট পোরশন, তাই না? আর এরকম যদি একটু যদি তোমার ইনক্লাইন্ড থাকে, তো সে বা ইনক্লাইনেশন থাকে, তো সেটাকে আমরা বলবো আসলে স্ল্যান্টিং পোরশন। স্ট্রেট পোরশন আর হলো স্ল্যান্টিং পোরশন। আর এখানে এই যে ড্রেনেজ গ্যালারিটা দেখো,
ড্রেনেজ গ্যালারি জিনিসটা কি? ড্রেনেজ গ্যালারিটা হলো দেখো নিচের দিয়ে একটু ফাঁকা আছে, অর্থাৎ বেসমেন্টের নিচ দিয়ে যদি নিচ দিক থেকে কি হয়, ওয়াটার তো একটা আপলিফট প্রেসার নিচে ক্রিয়েট করবে, তাই না? এই যে নিচের যে সিপেজ হবে, যখন সিপেজ হলে পরে নিচে কি হবে, উপরের দিকে কি ওয়াটার চলে আসলে পরে ওয়াটারটা আপলিফট একটা প্রেসার দিবে। তো এই প্রেসারটা যখন দিবে তখন নিচে কি বেসমেন্টের ক্ষতি হয়ে যেতে পারে, স্ট্রাকচারটার কোনো ক্ষতি হতে পারে, বা কলাপস হতে পারে, বা ফেটে যেতে পারে, বা ক্র্যাশ কোনো না কোনো ভাবে ক্ষতি হতে পারে। তো এই পানিটা যাতে এক্সেস প্রেসার ক্রিয়েট করতে না পারে, সে কারণে এই ড্রেনেজ গ্যালারিটা দেওয়া হয়। সুবিধাটা কি? এই ড্রেনেজ গ্যালারি দিয়ে দেখো, একটু আগে তোমাদেরকে দেখাইছিলাম, এই যে ড্রেনেজ গ্যালারিটা দেখো, এই ড্রেনেজ গ্যালারি দিয়ে এই যে এই পানিগুলো তখন নিচ দিক থেকে উপরে উঠে চলে আসবে। যখন আর এই যে এখানে আস্তে আস্তে যে পানি আস্তে আস্তে সিপেজ হয়ে উঠে আসবে, এই পানি তো এত সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট না, অল্প অল্প করে এই দিক দিয়ে সাপোজ এগুলো দিয়ে আস্তে আস্তে হয়তো বা বাইরে এটা চলে যাবে। অর্থাৎ এক্সেস যে পোর ওয়াটার প্রেসার তৈরি করার কথা, আপলিফট প্রেসার তৈরি করার কথা, সেটা আর তৈরি হবে না, ওই প্রেসারটা রিলিজ হয়ে যাবে। আর এটা তোমার তোমার ইন্সপেকশনের জন্য অনেক সময় এই গ্যালারিটাকে আমরা ইউজ করি। দেখতেই পাচ্ছ একটু সাজানো গোছানো বা এরকম, ইন্সপেকশন গ্যালারি হিসেবে ওইটা ইউজ হয়। তো আমরা যদি আবার আগের জায়গায় ফিরে যাই, এখানে দেখো কি কি ফোর্স এখানে তোমার একটা ড্যামের উপরে অ্যাক্ট করতে পারে। তো সে কি কি ফোর্স দেখো, ভেরিয়াস এক্সটার্নাল ফোর্সেস অ্যাক্টিং অন গ্র্যাভিটি ড্যাম মে বি, অনেক কিছু হতে পারে। সেখানে ওয়াটারের প্রেসার, আপলিফট প্রেসার, প্রেসার ডিউ টু আর্থকোয়েক ফোর্সেস, সিল্ড প্রেসার, ওয়েভ প্রেসার, আইস প্রেসার। দ্য স্টেবিলাইজিং ফোর্স ইজ দ্য ওয়েট অফ দ্য ড্যাম ইটসেলফ। 7 নম্বরে যে ফোর্সটার কথা বলা আছে সেটা আসলে ড্যামের নিজস্ব ওয়েট। এটাই আসলে এই স্ট্রাকচারটাকে এতগুলো ফোর্সের সাথে যুদ্ধ করে টিকে থাকতে কি করবে, সাহায্য করবে। তো সবার প্রথমে চলো ওয়াটার প্রেসারে যাই। তো ওয়াটার প্রেসারে কিন্তু আবার দুই ধরনের সমস্যা থাকতে পারে, তাই না? যে একটা স্ট্যাটিক প্রেসার, আর একটা ওয়াটার যদি কোনো গতি নিয়ে থাকে বা এই ধরনের যদি হয় আর্থকোয়েকের কারণে, তো সেই ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট আসতে পারে ওয়াটারের। তো সবার প্রথমে ওয়াটারের স্ট্যাটিক প্রেসারটা কত হয় এটা আমরা দেখি। এটা তোমরা সবাই জানো আসলে, দেখো দেখলেই বুঝতে পারবে। তো ওয়াটার প্রেসারটা হলো যে আপ স্ট্রিমে তো অনেক ওয়াটার থাকবে, তাই না? আপ স্ট্রিমে যখন অনেক অনেক ওয়াটার থাকবে তার একটা স্ট্যাটিক প্রেসার থাকবে, এবং সেটা কত, বা তার ডিস্ট্রিবিউশনটা কেমন? ওয়াটার একদম শান্ত অবস্থায় আছে, তো যদি শান্ত অবস্থায় থাকে তো সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা কি থাকবে, এরকম একটা, এরকম ট্রায়াঙ্গুলার একটা প্রেসার ডিস্ট্রিবিউশন থাকবে। তো এরকম ট্রায়াঙ্গুলার প্রেসার ডিস্ট্রিবিউশন থাকলে যেটা হবে দেখো, তো নিচে একদম সবার নিচে প্রেসারটা কত হবে, সবার নিচে এতটুকু প্রেসার হলো এইচ রো জি, অথবা এটাকে কি বলবো আমরা, গামা এইচ, তাই না? গামাটা কি, পানির ইউনিট ওয়েট ইনটু হাইট, যতটুকু পর্যন্ত হাইটের পানি এখানে আছে, এই ব্যাপারটা। তো গামা ডাব্লিউ ইউনিট ওয়েট অফ ওয়াটার, এখানে তো বলেই দিলাম যে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, অথবা আমাদের যাই হোক এই রো জি, রো এবং জি কে গুণ করলে কি 9,800 হবে এত নিউটন পার মিটার কিউব, অথবা 9.8 কিলো নিউটন পার মিটার কিউব। তো এটা হলো আমাদের আসলে প্রেসার। তো প্রেসারটা আসলে কি দুই দিক থেকেই থাকতে পারে, তাই না? খেয়াল করে দেখো, প্রেসার আরো অনেক ধরনের থাকতে পারে, এখানে একটু খেয়াল করে দেখো, সেটা হলো যদি এরকম হতো, একদম স্ট্রেট যদি হতো এরকম, ব্যাপারটা ক্লিয়ার হলো না, একটু যদি দেখো তোমরা, এরকম একটা যদি আমি একটা স্ট্রেট একদম যদি একটা কিছু আঁকাই, তো ফেসটা যদি এরকম একদম স্ট্রেট হয়, একদম ধরে নাও এরকম স্ট্রেট যদি হয়, তো সেই ক্ষেত্রে কি থাকবে, সেই ক্ষেত্রে এখানে প্রেসার যে ডিস্ট্রিবিউশনটা এটা ট্রায়াঙ্গুলার হবে একদম, পি ইকুয়ালস টু এইচ রো জি, অর্থাৎ প্রেসারটা গভীরতার সাথে প্রপোর্শনাল, এটা এইরকম হয় প্রেসার ডিস্ট্রিবিউশনটা। আর কিন্তু যদি এরকম হয় যে এরকম একটা স্ল্যান্টিং ফেস থাকে, এরকম স্ল্যান্টিং ফেস থাকলে কি হবে দেখো তো, এই যে স্ল্যান্টিং ফেসের উপরেও তো ওয়াটার জমে থাকবে, তো এই ওয়াটারটা কি করবে, নিচের দিকে তার ওয়েটটা এক্সার্ট করবে, তাই না? ওয়েটটা নিচে কাজ করবে, অর্থাৎ অর্থাৎ কার উপরে, এই স্ল্যান্টিং ফেসের উপরে এতটুকু ওয়েট কাজ করবে। তাহলে তোমরাই দেখো পানির ওয়েট এখানে কিন্তু দুইটা, এই ধরনের কেসে যদি স্ল্যান্টিং ফেস হয়, তো সেই ক্ষেত্রে এখানে আসলে দুই ধরনের ফোর্স থাকবে। একটা কি, এই যে পিভি সেটা কোন দিকে কাজ করবে,
সেটা সোজা নিচের দিকে কাজ করবে। আর এই যে এখানে P1 লেখা আছে যে হাফ গামা এইচ স্কয়ার, তাই না? এটা তোমরা সবাই জানো যে ইউনিট লেন্থে এই পরিমাণ ফোর্স দেবে, হাফ গামা এইচ স্কয়ার। এটা কোন দিকে কাজ করবে? সোজা এই বরাবর হরাইজন্টাল ভাবে, যাই হোক এরকম আসবে। আর এই দুটা লব্ধিটা কোন দিকে কাজ করবে? এই দুটা লব্ধি কাজ করবে এই দিকে কথা। তো সেটাই আসলে এখানে বলা আছে। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো, যদি এরকম হয় যে তোমাদের ডাউন স্ট্রিমে কিছু টেইল ওয়াটার আছে, অর্থাৎ ডাউন স্ট্রিমে কিছু ওয়াটার ধরো আছে, তো সেক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আপ স্ট্রিমে যেমন হয়েছে ডাউন স্ট্রিমের ক্ষেত্রেও কি হবে? সেম জিনিসটাই হবে। সেটা কি হবে দেখো, একই রকম। এই যে এখানে এতটুকু পর্যন্ত ওয়াটার আছে, কতটুকু? এই এইচ প্রাইম হাইটের ওয়াটার। তো তার যে প্রেসারটা, ফোর্সটা থাকবে সেটা কি হবে? হাফ গামা এইচ স্কয়ার প্রাইম, এইচ এর উপরে প্রাইম আছে, যে বাম দিকের যে হাইটটা সেটা, আর ডান পাশের যে হাইটটা এখানে আছে এইচ প্রাইম। আর কি থাকবে? এই যে এতটুকু অংশ, এতটুকু অংশ এই ফেসের উপরে আছে, এতটুকু পানি, তার ওয়েটটা কোন দিকে? নিচের দিকে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে ঠিক একই রকমই ব্যাপার, বাম পাশের ক্ষেত্রেও একই রকম ব্যাপার কাজ করবে। সেটা দেখো, ব্যাপারটা এরকম হবে যে নিচের দিকে কাজ করবে হলো আমাদের পিভি, আর বাম দিকে কাজ করবে আমাদের P1 প্রাইম। তো সেই ক্ষেত্রে লব্ধিটা এইরকম করে এদিকে কাজ করবে। যাই হোক, এই যে এইভাবে কাজ করবে, হয়তো এরকম করে কোথাও কাজ করবে। যাই হোক, ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। আপলিফট প্রেসার নিয়ে যদি বলি যে ড্যামের নিচে বেসমেন্টে মাটি যে প্রেসারটা দিবে, সরি, মাটির ভিতরে যে পানিটা সিপ করে আসবে তারা যে প্রেসার দিবে সেটা হলো আপলিফট প্রেসার। তো সেটা দেখো, সেটা কেমন? সেটা তোমরা অলরেডি জানো। ব্যাপারটা আসলে এরকম যে যদি এরকম হয় কোনো ড্রেনেজ গ্যালারি না থাকে, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই পাশে পানির হাইট কত দেখো তো, এই পাশে পানির হাইট এইচ, এই পাশে পানির হাইট কি? এইচ প্রাইম। তাহলে কি হবে? তাহলে এখানে যে প্রেসারটা কাজ করবে সেটা হলো আসলে গামা এইচ, এটা কাজ করবে এখানে। আর এই যে এখানে যে প্রেসারটা কাজ করবে নিচে, সেটা আসলে কি? নিচের অর্থাৎ উপরের দিকে যে প্রেসারটা, আপলিফট প্রেসার থাকবে সেটা হলো গামা ডাব্লিউ এইচ। তাহলে এখানে গামা এইচ, আর এখানে গামা এইচ এখানে, আর এখানে হলো গামা এইচ প্রাইম। এই হলো ব্যাপার এখানে। তো তাহলে আর যদি এখানে পানি আছে, খেয়াল করে দেখো এখানে একটু ব্যাপার একটু বোঝার বিষয় আছে। এখানে পানি যদি না থাকে তো সেই ক্ষেত্রে প্রেসারও থাকবে না, তখন কিন্তু প্রেসার ডায়াগ্রামটা এরকম হতো। খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে প্রেসারটা এরকম থাকতো, কিন্তু এখানে কোনো প্রেসার নাই, সেই ক্ষেত্রে ডাউন স্ট্রিমে এখানে প্রেসারটা শূন্য হতো। আশা করি বুঝতে পেরেছি। আর এখানে দেখো, এখানেও সেম কেস। সেম কেসের মধ্যে এখানে কি হয়েছে দেখো, এখানে যেটা হয়েছে সেটা হলো এখানে তো প্রেসার হলো কত? আপলিফ প্রেসার হলো গামা এইচ, এখানে কত? গামা এইচ প্রাইম। আর মাঝখানে কি হয়েছে? মাঝখানে যেটা হয়েছে সেটা হলো আমরা পানি যে যাচ্ছিল, পানি যে এপাশ থেকে এপাশে সিপ করে যাচ্ছিল, যাওয়ার সময় ড্রেনেজ গ্যালারি পাওয়ার কারণে এখানে একটু কি সুযোগ পেয়ে গেল। তো পানিটা এই ড্রেনেজ গ্যালারির ভিতরে যখন চলে যাবে তখন কি এই জায়গার প্রেসারটা কি কমে যাবে না? এই জায়গার প্রেসারটা কমে যাবে। তো এখানে মানগুলো দেওয়া আছে দেখো, যে এই যে এতটুকুর মান গামা ডাব্লিউ এইচ প্রাইম, এতটুকুর মান গামা ডাব্লিউ এইচ, আর এই যে এতটুকু এই ড্রেনেজ গ্যালারিতে যে প্রেসারটা সেটা হলো গামা ডাব্লিউ এইচ, গামা ডাব্লিউ এইচ। এটা এই যে এতটুকু দেখো, খেয়াল করে দেখো এতটুকুর সাথে কিছু একটা অ্যাড হয়েছে এখানে। কতটুকু অ্যাড হয়েছে? সেটা হলো এই যে 1/3 অফ গামা ডাব্লিউ এইচ মাইনাস গামা ডাব্লিউ এইচ প্রাইম। একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। মেইন দেখার বোঝার বিষয় হলো আসলে এই এখানে যে এখানে এরকম হবে আর এখানে এরকম হবে। আর এই যে এখানকার যে প্রেসারটা সেটা এরকম হবে ড্রেনেজ গ্যালারি থাকার কারণে। এগুলো প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, ম্যাথ করার জন্য হয়তো কাজে লাগবে। এটা আসলে ডিপেন্ড করবে, এখানে অনেক বড় বড় ম্যাথ থাকতে পারে। তো পরীক্ষায় যেটা হবে, পরীক্ষায় আসলে আমি হয়তোবা কিছু পার্ট জিজ্ঞেস করব যে আধা ঘন্টার মধ্যে বা আমাদের যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে যেটা কমপ্লিট করা পসিবল সেরকম কিছুই থাকবে। এবার আসো আর্থকোয়েক ফোর্স। তো আর্থকোয়েক ফোর্স যেটা আমরা জানি সেটা হলো একটা ভাইব্রেশন থাকবে, তাই না? যে একটা তার একটা গ্রাউন্ড অ্যাক্সিলারেশন থাকবে। আর যেকোনো একটা আর্থকোয়েকের একটা গ্রাউন্ড অ্যাক্সিলারেশন থাকে। তো সেটা যেটা হয় সেটা হলো জি এর একটা কম্পোনেন্ট হয়। সেটা অভিকর্ষীয় ত্বরণের 10% হতে পারে, 20% হতে পারে, 30% হতে পারে, তাই না?
আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হলো আহ যখন এইভাবে ওয়েভ আসবে সামনের দিকে, খেয়াল করে দেখো আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারটা যদি এখানে থাকে, এরকম যদি হয় যে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারটা এখানে, তো এই হাইড্রোলিক স্ট্রাকচারের উপরে দুই ধরনের ফোর্স কাজ করতে পারে। সেটা হলো ওয়েভের, এই যে আর্থকোয়েক যে ওয়েভটা আসবে সেটা হরিজন্টালি একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, আবার কি ভার্টিক্যালি একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এখন হরাইজন্টাল ইম্প্যাক্ট আবার দুই দিক থেকে হতে পারে, যে ডান দিকে হতে পারে, আবার কি হরাইজন্টাল ইম্প্যাক্টটা বাম দিকেও হতে পারে। আবার ভার্টিক্যাল ইম্প্যাক্টটা আর্থকোয়েক ফোর্সের যে ইম্প্যাক্টটা সেটা উপরের দিকেও হতে পারে, আবার কি নিচের দিকেও কি নিচের দিকেও হতে পারে। তো কোনটা ভালো কোনটা খারাপ এটাও কিন্তু এখানে দেখার বিষয়। দেখি কোনটা ভালো কোনটা খারাপ। তোমাদেরকে যদি একটু বলি, এখানে তোমরা বুঝতে পারবে আসলে যে তোমাদের কোথাও কোথাও অনেক অনেক জায়গায় যেখানে আর্থকোয়েক হয় না বা যেখানে আর্থকোয়েক জোন না, তো সেখানে তো আমার এই ধরনের কোনো আর্থকোয়েক ফোর্স কনসিডার করার কোনো দরকার নেই। ঠিক আছে? এই আর যেখানে সাপোজ সিলেটের ক্ষেত্রে আমাকে আর্থকোয়েক কোএফিসিয়েন্ট একটু বেশি করে, জোন কোএফিসিয়েন্ট যেটা একটু বেশি করে ধরতে হবে। আবার যদি আমি উত্তরবঙ্গের দিকে যাই সেখানে একটা মিডিয়াম হতে পারে বা এরকম আরকি। যাই হোক, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর হরাইজন্টাল অ্যাক্সেলারেশনটা একটু বেশি হয়, ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনটা একটু কম হয়। অর্থাৎ এখানে দেখো হরাইজন্টাল অ্যাক্সেলারেশনটা জি এর 10%, এমনি ধরেছে আরকি কোন একটা কাজে হয়তো। আর এখানে ভার্টিক্যাল যে অ্যাক্সেলারেশনটা সেটা হলো আমাদের 5% অনলি, জি এর 5%। আবার যদি ডিজাইনের ক্ষেত্রে এরকম হয় যে এক্সট্রিম কেস নিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে 30% অফ জি নিয়েও আমরা কাজ করতে পারবো, যে অ্যাক্সেলারেশনটা সেটা। এবার দেখো ইফেক্ট অফ ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন। ভার্টিক্যাল অ্যাক্সেলারেশনের যে ইফেক্টটা সেটা কেমন হতে পারে সেটা যদি তোমাদেরকে একটু বলি, এটা দুরকম হতে পারে, নিচের দিকে এবং উপরের দিকে। একদম লিফটে যদি তোমরা চড়ো, লিফটে চললে পরে দুই ধরনের ঘটনা ঘটে। লিফটে চড়ে তুমি নামতে পারো অথবা উঠতে পারো। নামার সময় কি হয়, একটু নিজেকে হালকা মনে হয় না? নিজেকে কিন্তু হালকা মনে হয়। আর লিফটটা যখন উপরে ওঠে, লিফট কিন্তু তোমাকে তখন ধাক্কা দেবে। তো লিফট যদি তোমাকে ধাক্কা দেয়, লিফট ধাক্কা দিলে ওজনটা কিন্তু কি হয়, বেশি মনে হয়। ঠিক সেম জিনিসটাই লিফট যখন নিচে নামে, তখন আমি মনে করো যে একটা গ্র্যাভিটি ড্যাম বা তুমি গ্র্যাভিটি ড্যাম, আর লিফটের যে বটমটা সেটা হলো গ্র্যাভিটি ড্যামের বেসমেন্ট। এখন হঠাৎ করে যখন আর্থকোয়েক চলে আসবে, ভাইব্রেশনটা যদি নিচের দিকে হয়, অর্থাৎ একদম নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করলে এই যে ভাইব্রেশনটা, এটা খারাপ। কেন খারাপ? নিচের দিকে যদি ভাইব্রেশনটা কাজ করে, গ্রাউন্ড অ্যাক্সিলারেশনটা যদি কাজ করে নিচের দিকে, সেই ক্ষেত্রে যেটা হবে, বেসমেন্টটা আপাত দৃষ্টিতে মানে অল্প সময়ের জন্য হলেও নিচের দিকে চলে যাবে, কিছুটা হলেও নিচের দিকে যাবে। তখন গ্র্যাভিটি ড্যামটা নিজের ওয়েটটাকে একটু কম মনে করবে, আর গ্র্যাভিটি ড্যামের ওয়েটটা যখনই কম হবে, তখন আপ স্ট্রিমের পানির ধাক্কায় সে ড্যামেজ করে ফেলতে পারে বা সে ফেইল করে ফেলতে পারে। এটা হলো ব্যাপার। আর যদি এরকম হয় যে লিফটে তুমি আছো, লিফট উপরের দিকে উঠতেছে, তো যদি উপরে ওঠে সেই ক্ষেত্রে যেটা হবে, উপরে ওঠার সময় তোমার ওয়েটটা কিন্তু বেশি মনে হয়। তো আহ, একটা গ্র্যাভিটি ড্যামের বেস যখন উপরের দিকে ধাক্কা দিবে, তো তখন গ্র্যাভিটি ড্যাম একটু বেশি ওয়েট ফিল করবে। এটা ভালো, এটা খুবই ভালো, কোনো সমস্যা নেই। এখানে সেই জিনিসটাই বলা আছে, আর কোনো কিছুই না। এখানে দেখো যে আমরা তো জানি ওয়েট ইকুয়ালস টু কি এমজি, ঠিক না? তো ওয়েট ইকুয়ালস টু এখানে এমজি, তাহলে কি হবে দেখো, এই যে ডাব্লিউ বাই জি এটাই তো আসলে এম, তাই না? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, আর এম ইকুয়ালস টু তাহলে কি হবে, ডাব্লিউ বাই জি। এটা হলো আমাদের কি, এম, মাস। আর এটা কি, এটা হলো আমাদের এ, অর্থাৎ এম এ। এটা তাহলে কি, পুরোটা কি, এই পুরোটা আসলে তাহলে ইনার্শিয়া ফোর্স। এটা প্রথম পোরশনটা এম, আর দ্বিতীয় পোরশনটা হলো এ। এটা এই ভি দিয়ে আসলে ভার্টিক্যাল বোঝানো হয়েছে, আলফা দিয়ে এখানে অ্যাক্সেলারেশন বোঝানো হয়েছে। এই ব্যাপারটাই আসলে, তাহলে দেখো কোনটা ভালো, যখন কি হয় ওয়েটটা বেড়ে যায় তখন ভালো। অর্থাৎ আর্থকোয়েক ফোর্স যদি উপরের দিকে আঘাত করতে পারে, সেটা খুব ভালো, সেটা নিয়ে আমাদের হেডেক না। আমাদের হেডেকটা কি, যখন তার ওয়েটটা কমে যাচ্ছে, কখন, যখন গ্রাউন্ড অ্যাক্সেলারেশনটা নিচের দিকে কাজ করবে। নিচের দিকে যদি কাজ করে, কতটুকু ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে আসলে এই যে এতটুকু। কেননা এতটুকু ফোর্স নিচের দিকে কাজ করছে। তাহলে গ্র্যাভিটি ড্যামের ওজন ছিল ডাব্লিউ, আর এতটুকু ওয়েট সে হারাচ্ছে।
এটা ডাব্লু ছিল আর এতটুকু ওয়েট সে হারাচ্ছে। এই ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। তো তাহলে তার ইফেক্টিভ ওয়েটটা থাকলো আসলে ডাব্লু মাইনাস এটা। তো সেটা আসলে কত? সেটা আসলে এই যে এই ব্যাপারটা। তো আমি যদি কমন নেই তো সেই ক্ষেত্রে ডাব্লু 1 মাইনাস কেভি এই ধরনের একটা ব্যাপার থাকবে। এবার যাই চলো, এবার আমরা যাব হরাইজন্টাল অ্যাক্সিলারেশন বা এই ধরনের জায়গাতে আমরা আসলে যাব। তো হরাইজন্টাল অ্যাক্সিলারেশন যখন আসবে আর্থকুয়েক ফোর্সের কারণে, তো সেখানে দুই ধরনের ব্যাপার ঘটতে পারে। তোমরা চিন্তা করো না, সেটা হলো একটা কি হতে পারে, একটা তোমার এই হাইড্রোলিক স্ট্রাকচার, সেটা তার আপস্ট্রিমে পানি থাকবে। তো পানি তো হঠাৎ করে ধাক্কা ফিল করে, তাই না? তোমরা জানো আর্থকুয়েকের কারণে কিন্তু সুনামি হয়। সুনামি কেন হয়? হঠাৎ করে পানিটা একদিকে ধাক্কা খায়। তো ধাক্কা খাওয়ার কারণে কি যেকোনো একদিকে চলে আসে এই ব্যাপারটা। তো দেখো তখন যেটা হবে, তো ইফেক্টস অফ হরিজন্টাল অ্যাক্সেলারেশন এটা দুটো হতে পারে, একটা হলো হাইড্রো ডাইনামিক প্রেসার আর একটা হলো হরাইজন্টাল ইনারশিয়া ফোর্স। এই দুইটা ব্যাপার। তো প্রথম ব্যাপারটা নিয়ে কথা বলি আগে। প্রথম ব্যাপারটা হলো হাইড্রোডাইনামিক প্রেসার। হাইড্রোডাইনামিকটা কেন বলা হচ্ছে? পানি সাথে যদি গতিটা পায় বা এরকম কিছু, তো পানি যখন এরকম আর্থকুয়েক ফোর্স সহ আসবে, তখন এই স্ট্রাকচারটি কি করবে? এই স্ট্রাকচারটাকে আঘাত করার চেষ্টা করবে এবং তখন নরমাল যে হাইড্রোস্ট্যাটিক ফোর্স ছিল তার চাইতে অনেক বেশি ফোর্সে তখন আঘাত করবে, কিছুটা বেশি ফোর্সে আঘাত করবে। তো সেটা কত? সেটা এখানে বলা আছে ভনকার মান। ভনকার ম্যান এখানে বলছে যে এই যে ফোর্সের যে মানটা, এই ফোর্সের মানটা হবে এই 0.555 KH গামা ডাবল এইচ। নরমালি তো হাফ গামা ডাবল এইচ স্কয়ার এই টাইপের কিছু একটা হয়, তাই না? ফোর্সের যে হাইড্রোস্ট্যাটিক ফোর্সের যে মানটা, কিন্তু এখানে হাইড্রোডাইনামিক হওয়ার কারণে কিছু জিনিস এখানে অ্যাড হয়েছে, এই আর কি। এখানে কি কি আছে দেখো। আর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে? সেন্ট্রয়েডটা থাকবে এই যে 4/3 পাই, 4/3 পাই এইচ বা 0.424 এইচ এতটুকু উচ্চতায় থাকবে। তাহলে এই পিইটা হলো আমাদের ফোর্স আর এই যে এতটুকু হলো আমাদের ডিসটেন্স। তাহলে মোমেন্টটা কত হবে তোমরাই বলো? মোমেন্টটা হবে আসলে এই জিনিসটা যে পিই ইনটু এটা ফোর্স আর এটা হলো ডিসটেন্স। তাহলে এই জিনিসটা হলো আমাদের মোমেন্ট। মোমেন্টটা কিসের সাপেক্ষে হবে? মোমেন্টটা হবে যে এই তো এখানকার সাপেক্ষে হতে পারে, যে এটা হিলের সাপেক্ষে হতে পারে অথবা টো এর সাপেক্ষে হতে পারে। এই এবার আসো, এখানে আরো একটা কথা বলা আছে, এখানে আরেকজন ভদ্রলোক, সেটা হলো জ্যাঙ্গার্স ফর্মুলা ফর হাইড্রোডাইনামিক ফোর্স। এটা যদি দেখো, তো এখানেও কিছু কথাবার্তা বলা আছে। কি বলা আছে দেখো, সে বলছে যে পিই ফোর্স, পিই এখানে পিই ক্যাপিটাল পিই দিয়ে ফোর্স বোঝানো হয়েছে আর স্মল পিই দিয়ে কিন্তু প্রেসার বোঝানো হয়েছে। তার মানে ফোর্স ইকুয়ালস টু 0.726 ইন্টু প্রেসার ইন্টু হাইট, এরকম আসলে ব্যাপারটা। এই সবই কিন্তু পার ইউনিট লেন্থে, সবকিছুই পার ইউনিট লেন্থে, যে ড্যামের পার ইউনিট লেন্থে। ড্যাম তো অনেক লম্বা হতে পারে, অনেক দূর পর্যন্ত হতে পারে। তো প্রেসারের মানটা কত সেটা দেখো। প্রেসারের মানটা হলো এইটা সিএম কে এইচ গামা ডাব্লু এইচ। তো বোঝাই তো যাচ্ছে, এখানে অনেক কিছুই বোঝা যাচ্ছে, আবার অনেক কিছু তো জানা নাই বা এরকম। তো দেখো এই প্রেসারটা ডিপেন্ড করবে সিএম। সিএমটা কি দেখো, সিএমটা হলো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ প্রেসার কোএফিসিয়েন্ট, সেটা হলো ফর এ গিভেন কনস্ট্যান্ট স্লোপ। এটা ডিপেন্ড করবে থিটার উপরে। থিটাটা আবার কি সেটা একটু দেখো। এরকম সোজা হলে তো সমস্যা নেই, এরকম যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। এরকম যদি আপস্ট্রিম ফেস এরকম সোজা হয় কোনো সমস্যা নেই, কিন্তু যদি এরকম হয়, একটা ড্যাম যদি এই ধরনের হয়, খেয়াল করে দেখো, একটা ড্যাম এরকম হলে এই যে এই ব্যাপারটা হলো থিটা, তো তখন থিটাটা আসলে 90 চাইতে কম হবে। তো তার মানে তার একটা ইফেক্ট এখানে এই প্রেসারে আসবে, ক্যালকুলেশনে আসবে। তো সেটাই হলো যে 0.735 থিটা বাই 90 বলা আছে এখানে। কেএইচ বোঝাই যাচ্ছে এটা হরাইজন্টাল আর্থকোয়েক যে অ্যাক্সিলারেশন, গ্রাউন্ড অ্যাক্সিলারেশন তার কত পার্সেন্ট, সেটা কেএইচটা হলো কত পার্সেন্ট জি আসলে এটার সাথে সম্পর্কিত, কত পার্সেন্ট জি, বা এখানে গ্রাউন্ড অ্যাক্সিলারেশনের মানটা কত হবে সেটা আসলে। তো গ্রাউন্ড অ্যাক্সিলারেশন যদি তোমাদের আলফা এইচ হয়, আর এটা যেমন ধরো এখানে যদি আমি বলি যে আমি লিখলাম যে আলফা এইচ ইকুয়ালস টু 0.1 জি,
তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে এটা আসলে KH অর্থাৎ কত পার্সেন্ট, জি এর কত পার্সেন্ট, গ্রাউন্ড অ্যাক্সেলারেশনটা এটা আসলে জি এর কত পার্সেন্ট, 10%। এটাই হলো KH, এরকম ব্যাপার। আর কি বাকি থাকলো, হ্যাঁ এগুলো তো বলেই ফেললাম। এখানে কিন্তু একটু লক্ষ্য রেখো যে এটা পিই, ক্যাপিটাল পিইটা হলো ফোর্স আর স্মল পিই হলো প্রেসার। তো এটা যাই হোক, এখানে প্রেসার এবং ফোর্স যদি আমি দেখি, এটা হলো আসলে প্রেসার। প্রেসার ইকুয়ালস টু কি, ফোর্স বাই এরিয়া, ব্যাপারটা এই টাইপের। এই যে এটাকে একটু বাম ডান করেছে, এই যে প্রেসারটা, এই প্রেসারটাকে একটু কি লিখেছে, ফোর্স ডিভাইডেড বাই 0.726 ইন্টু এইচ, এটা বলেছে আসলে এখানে। এই যে মোমেন্টটা এভাবে আসছে। যাই হোক, এরপরে আসো, এরপরে এই যে এখানে থিটার ব্যাপার স্যাপার বলা আছে, তো এখানে আরো একটু সিম্পলিফিকেশনের কারণে যেটা বলা আছে দেখো, একটা ড্যামকে আমরা স্ট্রেট বলবো একদম। আহ, আমরা আসলে এই থিটার ভ্যালুটা কনসিডার করব কখন, এই ব্যাপারটা তো বলা আছে। যদি এরকম হয়, আমাদের যে পাশে হাইটটা আছে দেখো, এই পাশে যে আমাদের এই যে হাইটটা আছে, আমাদের এই হাইটটা যদি অর্ধেকের বেশি স্ট্রেট থাকে, এই যে অর্ধেকের বেশি কিন্তু স্ট্রেট, গ্রেটার দ্যান h/2, অর্ধেকের বেশি স্ট্রেট, তো সেক্ষেত্রে এটাকে স্ট্রেট হিসেবে ধরে নিব। আর যদি এরকম হয় না, স্ল্যান্টিং ফেসটাই বেশি বড়, 50%-এরও বেশি হলো স্ল্যান্টিং ফেস, মানে এই অংশটা যদি হাফের চাইতে h/2 এর চাইতে বড় হয়, তো সেক্ষেত্রে এটাকে আমরা আসলে স্ল্যান্টিং ফেস হিসেবেই ধরে নিব, তখন আমরা থিটাটা ক্যালকুলেশনে নিয়ে আসবো। এরপরে আসো, হরাইজন্টাল যে ইনার্শিয়া ফোর্স, সেখানে কিন্তু একটা ইম্প্যাক্ট চলে আসতেছে, তাই না? তো হরাইজন্টালটা এটা কখন আসলে সমস্যা, এটা যদি তোমাদেরকে বলি, তাই না, সমস্যা কখন, এই ব্যাপারটা যদি তোমাদেরকে বলি, সমস্যাটা দুই ধরনের ক্ষেত্রে হতে পারে। সেটা হলো দেখো, একটা ড্যাম থাকলো এরকম, একটা ড্যাম ধরো এরকম আছে, এই ড্যামটাতে এই দিক থেকে মনে করো যে ওয়াটার আছে, ওয়াটার এদিক থেকে প্রেসার দিচ্ছে, এদিক থেকে ওয়াটারটা প্রেসার দিচ্ছে। তো ওয়াটারটা যদি বাম দিক আপস্ট্রিম থেকে প্রেসার দেয়, সাথে কি হলো, সাথে যদি এই দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে যদি কি আসে, বাম দিক থেকেই যদি আমাদের আর্থকোয়েক ফোর্স আসে, তখন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। অর্থাৎ বাম দিক থেকে যদি এরকম একটা কি আসে, আর্থকোয়েক ফোর্স আসে, তো সেটা আসলে খুব ডেঞ্জারাস ব্যাপার। কেননা পানির প্রেসারটা অলরেডি ড্যামের উপরে যাচ্ছে, পাশাপাশি এই আর্থকোয়েক ফোর্সটাও এই ড্যামের উপরে যাচ্ছে, এটা খুবই ভালনারেবল ব্যাপার। অন্যদিক থেকে যদি বলি, অন্যদিক থেকে আরেকটা ভালনারেবল জায়গা আছে, সেটা হলো দেখো, যদি একটা ফিগার ড্র করে তোমাদেরকে বলি, একটা ড্যাম ধরে নাও, এটা একটা ড্যাম, এই ড্যামটা একদম এমটি, ড্যামের যে আপস্ট্রিমটা একদম এমটি, এখানে কোনো ওয়াটার নাই। এক্ষেত্রে দেখো তো, ড্যামটা একদম কোনো ওয়াটার নাই, বাম পাশেও কোনো ওয়াটার নাই, ডান পাশেও কোনো ওয়াটার নাই, ধরে নাও, তখন কি হবে, তখন কিন্তু এই পাশে, এই যে ড্যামটা, এই ড্যামের বাম পাশে কিন্তু ওয়েটটা একটু বেশি থাকবে, ডান পাশে কিন্তু ওয়েটটা একটু তুলনামূলকভাবে কম। অর্থাৎ যদি তোমাদেরকে সহজ কথাই বলি, এটার সেন্ট্রয়েডটা কিন্তু আসলে একটু বাম দিকে থাকবে, কেননা এই দিকটা তো খালি, এখানে তো নাই, এই অংশটা নাই, এখানে ওয়েটটা থাকবে। এখন যদি এরকম হয়, এই দিক থেকে বাম দিক থেকে যদি, অর্থাৎ ডাউন স্ট্রিম থেকে যদি আর্থকোয়েক ফোর্স আসে, তখন কিন্তু এটা আরো অনেক ভালনারেবল হয়ে গেল। তার মানে ড্যাম যখন একদম আপস্ট্রিম, যখন পানি থাকবে আপস্ট্রিমে, তখন আপস্ট্রিমের দিক থেকে যদি তোমাদের ইনারশিয়া ফোর্সটা আসে আর্থকোয়েকের, সেটা ডেঞ্জারাস। আবার ড্যামটা যখন এমটি থাকবে, রিজার্ভারটা যখন এমটি থাকবে, খালি থাকবে, তখন ডাউন স্ট্রিম থেকে যদি আবার আর্থকোয়েক ফোর্সটা আসে, তখন সেটা খুব ডেঞ্জারাস এবং সেটা ভালনারেবল ড্যামের জন্য। সিল প্রেসারটা কি, সিল্ট প্রেসারটা হলো দেখো, সিল্ট প্রেসার তোমরা জিওটেকে পড়ে আসছো, আমি পড়াইছি তোমাদেরকে আমার যতটুকু মনে আছে। তো সিল্ট প্রেসারটাকে দেখো, এখানে যদি ড্যাম থাকে, এই ড্যামের এই পাশে কিছু ধরো সিল্ট জমে গেল, এখানে কিছুটা সিল্ট জমে গেল, সিল্ট কিন্তু সাবমার্সড অবস্থায় আছে, তাই না? তো সাবমার্সড অবস্থায় যদি থাকে, দেখো তোমরা কিন্তু পড়ে আসছো যে র‍্যাঙ্কিনস অ্যাক্টিভ আর্থ প্রেসার, তো অ্যাক্টিভ আর্থ প্রেসার কোন দিকে কাজ করবে, সেটা হলো এই ড্যামের দিকে কাজ করবে। কার কারণে, এখানে কিন্তু সিল্ট জমে আছে, তো সিল্ট মানে কি, মাটি।
তো মাটিটা কি ড্যামটাকে প্রেসার দিবে না, ফোর্স ক্রিয়েট করবে না? তো সেই ফোর্সটা আসলে কত, তাই না? সেটাই আসলে তোমরা র্যাঙ্কিনের ওখানে পড়ে আসছো, সেটা এই টাইপের কিছু একটা ছিল। আর এই যে গামা সাব বলতে কি বোঝানো হয়েছে? গামা সাব বলতে আসলে বোঝানো হয়েছে যে সাবমার্সড ইউনিট ওয়েট অফ সয়েল। কেননা সেলফ কিন্তু পানির মধ্যে ডুবন্ত অবস্থায় আছে, সাবমার্সড অবস্থায় আছে, অর্থাৎ তখন সয়েলের আসলে এফেক্টিভ ওয়েটটা কম, সেটা নিতে হবে। আর কে এটা কি? কে এটা হলো অ্যাক্টিভ আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট। তোমরা জানো যে 1 মাইনাস সাইন পাই ডিভাইডেড বাই 1 প্লাস সাইন পাই, এরকম কিছু একটা। সেল প্রেসারটা গেল। এরপরে আসো ওয়েভ প্রেসার। ওয়েভ প্রেসারটা কি? ওয়েভ প্রেসারটা হলো আহ, একটা নর্মালি খেয়াল করো, সমুদ্রে কিন্তু অনেক ঢেউ থাকে, একটা নদীতে কিন্তু তার চাইতে কম ঢেউ থাকে, একটা পুকুরে তার চাইতেও কি কম ঢেউ থাকে। এই কম ঢেউ থাকার বা ঢেউয়ের উচ্চতাটা কম হওয়ার মেইন কারণটা হলো অনেক দূর থেকে যখন ঢেউটা আসবে অনেক বড় উঁচু ঢেউ হবে। আর যখন তার মানে এটা কি, ঢেউ কোথায় আসতেছে এটা হলো ব্যাপার। অর্থাৎ যেখানে ড্যাম আছে, খেয়াল করে দেখো, এটা যদি একটা ড্যাম হয়, এই ড্যামের যদি এখান থেকে যদি সামনে খোলা অংশ যদি বলি, খোলা অংশ যদি এতটুকু পর্যন্ত হয়, ধরো এই এরিয়া পর্যন্ত হয়, তো সেই ক্ষেত্রে যেটা হবে, এখানে ওয়েভ গুলো এরকম একটু ছোট ওয়েভ হবে, এই জায়গায় ওয়েভ গুলো ছোট হবে, ওয়েভ গুলো খুব বেশি বড় হবে না। এই আর কি, এখানে আসলে দেখানো যাচ্ছে না, এনিহাও একটু ঝামেলা করতেছে। আচ্ছা, সমস্যা নেই। আর যদি এমন হয়, দেখো ওয়েভটা অনেক দূর থেকে আসে, সাপোজ এখান থেকে যদি আসে, খেয়াল করে দেখো, এখান থেকে আসলে পরে কিন্তু অনেক বড় ঢেউ হবে, এরকম অনেক বড় ঢেউ হবে। তো তার মানে বোঝাই যাচ্ছে, তার মানে ওয়েভ অ্যাকশনটা, ওয়েভ যেটা, পানির যে ওয়েভ, এই ওয়েভটা ডিপেন্ড করবে একটা ড্যামের সামনে কত দূর বিস্তৃত জায়গা আসলে খালি বা সোজা কতটুকু জায়গা, কত দূর থেকে আসতেছে। তো সেটা হলো আসলে এই যে, এখানে খেয়াল করে দেখো, এখানে আহ, হ্যাঁ, এই যে এফ এর যে মানটা খেয়াল করে দেখো, এই যে এখানে এফ ইউজ করা হয়েছে, দেখো একটা ওয়েভের হাইট কত উপর হবে। হাইট বলতে, ওয়েভের হাইট বলতে কি বোঝায়, তোমরা কি বুঝো? তোমরা বোঝো কিন্তু ওয়েভের হাইট বলতে এই তরঙ্গ শীর্ষ থেকে, একদম তরঙ্গ শীর্ষ থেকে এই যে তরঙ্গ যে পাদবিন্দু পর্যন্ত, এই এতটুকুই হলো আসলে এখানে এইচ ডাব্লিউ। এই যে এইচ ডাব্লিউ, সেটা কত হবে? সেটা হবে এরকম একটা ফর্মুলা, অথবা এরকম একটা ফর্মুলা। উপরের ফর্মুলাটা তখনই প্রযোজ্য যখন 32 কিলোমিটারের চাইতে কম বিস্তীর্ণ এলাকা হবে, আর 32 কিলোমিটারের চাইতে যদি বেশি দূর পর্যন্ত থাকে, সেই ক্ষেত্রে আমাদের নিচের ফর্মুলাটা ইউজ করতে হবে ওয়েভের যে হাইটটা সেটা বের করার জন্য। তো এই হলো আসলে ব্যাপার। তো এখানে তোমাদের এখানে কিছু বলা আছে, গাইডলাইন বলা আছে, দ্য ম্যাক্সিমাম প্রেসার ইন্টেন্সিটি ডিউ টু ওয়েভ অ্যাকশন may be given by PW 2.4 gamma W HW। যে ম্যাক্সিমাম যে প্রেসারটা PW, সেটা হবে 2.4 গামা ডাব্লিউ এইচডব্লিউ। এই যে PW যে মানটা, এই যে PW যে মানটা, সেটা। আর কি বলা হয়েছে দেখো, at HW by 2 meters above the still water level, এটা কত উপরে কাজ করে সেটাও তোমাদের আসলে এখানে বলা আছে। আচ্ছা, এটা না দেখি যদি একটু পরে দেখি, প্রেসার ডিস্ট্রিবিউশন মে বি অ্যাজিউম টু বি ট্রায়াঙ্গুলার, আর হাইট হলো 5 HW/3, অর্থাৎ এই যে এতটুকু অংশ, এতটুকু জায়গা পর্যন্ত আসলে তার ইমপ্যাক্ট থাকবে। এই যে প্রেসারটা আসলে এইভাবে আসবে, এই যে এই হাইট পর্যন্ত ইমপ্যাক্টটা থাকবে, এই যে এই হাইট পর্যন্ত। তো এটা অনেকটা ট্রায়াঙ্গুলার, এটা অনেকটা ট্রায়াঙ্গুলার, এবং এই ট্রায়াঙ্গেলের ডেপথটা কতটুকু হবে? 5/3 HW। এই ওয়েভের যে অ্যাকশনটা, সেটা উপরের দিকে থাকবে কিন্তু ওয়েভ অ্যাকশনটা। আর ফোর্সটা তাহলে কত হবে? ফোর্সটা আমরা জানি যে প্রেসার ইনটু হাইট। এরকম যদি বলি যে, ওরকম না আসলে ব্যাপারটা, যদি ট্রায়াঙ্গলেরই হয়, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি যে এখানে একটা ট্রায়াঙ্গেল, আর তার হাইটটা কত? তার হাইটটা হলো আমাদের 5/3 HW, আর ট্রায়াঙ্গেলের নিচে যে প্রেসারটা, সেই এই যে এখান থেকে এতটুকু যে প্রেসারটা, সেই প্রেসারটা হলো 2.4 গামা ডাব্লিউ এইচডব্লিউ। আর হাফটা কি? হাফটা হলো ফোর্সের জন্য আসছে, তাই না? কিভাবে আমরা করলাম, যে প্রেসার ডায়াগ্রাম, এটা তো আসলে একটা প্রেসার ডায়াগ্রাম, তো প্রেসার ডায়াগ্রামের এরিয়াটাই আসলে ফোর্সের মান। তো হাইটটা হলো 5/3 HW,
আর এটা হলো আমাদের 2.4 গামা ডাব্লিউ এইচ ডাব্লিউ, আর হাফ হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এভাবে করতে পারো, অথবা এরিয়া ইন্টু প্রেসার দিলেও আসলে হবে। যাই হোক, এখানে আবার এভারেজ প্রেসার বের করতে হবে। এনিহাও ব্যাপারটা বুঝে নিন। তো সবকিছু শেষে যে ফোর্সের যে মানটা থাকলো সেটা ছিল 2 গামা ডাব্লিউ এইচ স্কয়ার। অর্থাৎ এই যে এখানে সবকিছু কেটে 5/3 হাফ, এখানে তারপর 2.4 এগুলো কেটে গিয়ে আসলে 2 থাকবে এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা এখানে দেখানো আছে। আর এটা কোথায় কাজ করবে? 3/8 এইচডব্লিউ তে কাজ করবে এটা। স্টিল ওয়াটার লেভেল থেকে। এই যে এই ফোর্সের যে মানটা ক্যাপিটাল পিডব্লিউ সেটা এখানে এই সোজা কাজ করবে। এখানে কাজ করবে। পিডব্লিউ টা এটা ফোর্স। আর স্মল পিডব্লিউ টা হলো আমাদের প্রেসার। একটু দেখলেই বুঝতে পারবে। তোমরা স্লাইডটা ওপেন করে সুন্দর করে একটু ব্যাপারটা রিডিং করবা। সহজ বাংলা কথায় বুঝে রিডিং করবা। এরপরে আসো আইস প্রেসার। আইস প্রেসারটা কখন কাজ করবে? আইস যদি ওরকম হয় যে শীত প্রধান দেশ অথবা যেখানে বরফ হয় কখনো না কখনো, তো সেক্ষেত্রে কি বরফটা কি ওয়াটারের সারফেসে কিন্তু বরফ জমে, তাই না? ওয়াটারের নিচে কিন্তু ওয়াটারই থাকে, অর্থাৎ নিচের দিকে। তো সেই ক্ষেত্রে যেটা হবে, উপরের যে আইসটা থাকবে, উপরের যে আইসটা সেটা যদি সাপোজ ধরো আহ, এরকম যদি থাকে, তো সেই আইসটা কিন্তু আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে একটু এক্সপান্ড করবে, একটু বড় হবে। এক্সপান্ড করার সময় তখন সেটা ড্যামের উপরের দিকে অংশকে আঘাত করবে। আঘাত বলতে একটু প্রেসার দিবে। তো এই প্রেসারটা হলো আইস প্রেসার, সেটা আমরা ক্যালকুলেট করব কখন, যদি সেটা ওইরকম কোনো কন্ডিশন থাকে, আদারওয়াইজ না। এখানে এই যে ম্যাগনিটিউড অফ ফোর্স এটা ভ্যারি করতে পারে, এটা সেটা এরকম বলা আছে, এবং এটা লিনিয়ারলি কাজ করবে, তাই না? তো ড্যামের একদম লম্বা বড় ড্যাম যতদূর পর্যন্ত থাকবে একদম তার উপরে লিনিয়ারলি ব্যাপারটা আঘাত করবে। ওয়েট অফ ড্যাম। ওয়েট অফ ড্যাম আসলে ওয়েট অফ ড্যাম বলতে এখানে অর্থাৎ ড্যাম যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়াল টোটাল কত ওয়েট প্রডিউস করবে সেই ব্যাপারটাই আসলে। তো এটা সাধারণত কনক্রিটেরই করা হয়, তো কনক্রিটের ওয়েট হবে এই ধরনের ব্যাপার। তো ওয়েট অফ ড্যাম এখানে আমাদের যদি দেখি তাহলে কিছু কম্বিনেশন আছে এখানে, কম্বিনেশন অফ ফোর্সেস ফর ডিজাইনের জন্য কিছু কম্বিনেশন আছে। সেটা হলো আমরা রিজার্ভার যখন ফুল থাকবে সেটা নিয়ে এক ধরনের ব্যাপার দেখবো, আর রিজার্ভার যখন এমটি থাকবে, খালি থাকবে, তখন সেখানে কি কি ফোর্স কনসিডার করতে হয় সেই ব্যাপারটা দেখবো। তো যখন এখানে কেস ওয়ান এর ক্ষেত্রে রিজার্ভার ফুল কেস, তো সেখানেও কিছু আমাদের কি থাকতে পারে, দেখো এক্সট্রিম লোড কন্ডিশন থাকতে পারে, নরমাল লোড কন্ডিশন, তারপর হলো প্রেসার আপ টু নরমাল পুল লেভেল, এরকম বেশ কিছু ব্যাপার এখানে আছে। আর যখন খালি থাকবে, তো খালি থাকার সময় কি করতে হবে? খালি থাকার সময় আমাদের যে কাজটা করতে হবে দুইটা ব্যাপার, সেটা হলো এমটি রিজার্ভার উইদাউট আর্থকোয়েক ফোর্সেস টু বি কম্পিউটেড ফর ডিটারমাইনিং দ্য বেন্ডিং ডায়াগ্রাম। অর্থাৎ আমরা এমটি রিজার্ভার নিয়ে কাজ করব এবং আর্থকোয়েক ফোর্স চিন্তা করব না। এটা কিসের জন্য করব না? আমরা রিইনফোর্সমেন্ট ডিজাইনের জন্য এই কাজটা করব। আর আরেকটা ব্যাপার সেটা হলো এমটি রিজার্ভার উইথ হরাইজন্টাল আর্থকোয়েক ফোর্স প্রডিউস টুয়ার্ডস দ্য আপস্ট্রিম। অর্থাৎ একটা রিজার্ভার যখন খালি থাকবে তখন কিন্তু সেটা বললাম একটু আগে যে ডাউন স্ট্রিম থেকে যদি ডাউন স্ট্রিমের দিক থেকে যদি আর্থকোয়েক ফোর্স আসে সেটা খুবই ভালনারেবল হবে। তখন কি হবে? তখন যেটা হবে আমাদের টোতে আমাদের টেনশন ডেভেলপ করবে। খেয়াল করে দেখো তোমরা ব্যাপারটা বুঝো কিনা। এটা যদি একটা ড্যাম হয়, এটা মনে করো একটা ড্যাম, তো খালি এই পাশটা একদম খালি, এই পাশটাও খালি, আমাদের এই পাশটাও খালি। তো যদি এরকম হয় এই পাশটাও খালি, তো এই দিক থেকে যদি আর্থকোয়েক ফোর্সটা আসে, আর্থকোয়েক ফোর্সটা যদি আসে, দেখো যদি ধাক্কা দেয় আর্থকোয়েক ফোর্সটা, সেই ক্ষেত্রে এই অংশটা যদি এটা ধাক্কা দেয় তখন কিন্তু এই অংশটা টান ফিল করবে, এই অংশে একটু টান চলে আসবে। কেননা এইদিকে সরে যাওয়া মানে কি, এদিকে সরে যাওয়ার চেষ্টা করা মানে হলো এখানে একটু টান ফিল করা, এই ব্যাপারটা। তো এটা হলো টো যেহেতু, তো এটাকে আমরা বলবো টেনশন এট টো, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো এই হলো আমাদের ব্যাপার। তো আমরা যখন লোড ক্যালকুলেশন করব, একটা এক্সাম্পল করব, তখন আসলে এই ব্যাপারগুলো সব একদম ক্লিয়ার হয়ে যাবে হয়তো। আর একদম ক্লিয়ার হবে না, আসলে তোমরা পড়াশোনা করলে আসলে ক্লিয়ার হবে। আর এটা গেল আমাদের লোড, এই এক্সটার্নাল ফোর্স, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো। আর নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ মোডস অফ ফেইলিউর এন্ড ক্রাইটেরিয়া ফর স্ট্রাকচারাল স্টেবিলিটি অফ গ্র্যাভিটি ড্যাম এই ব্যাপারটা দেখবো। অর্থাৎ কিভাবে আসলে একটা ড্যাম ফেল করতে পারে এবং সেটাকে ফেল যাতে না করে
তার জন্য আমাদের করণীয় কি, সেটা কি রেঞ্জে থাকতে হবে, স্ট্রেস অথবা এই ধরনের যে ফোর্স, এই ব্যাপারগুলো কত কি রেঞ্জে থাকবে, এই লিমিটগুলো দেখব। তার উপরে কিছু ডিসকাশন থাকবে। তো তোমরা আশা করি আজকে লেকচারটা বুঝতে পারছো। আর একটু পড়াশোনা করতে হবে। নেক্সট ক্লাসে মোডস অফ ফেইলিউর এটা নিয়ে তোমাদের সামনে আসবো।